পথে যেতে যেতে জিজ্ঞেস করলাম, আগে একটা ছাগলের বাচ্চা এনেছি, সেটাকে গাছের তলায় বেঁধে রাখবো, তুই মশা বাইন থাক, ডাইলে বসবি। এমন ব্যবস্থায় সন্দেহ প্রকাশ করলাম, কিন্তু চিতার পক্ষে গাছে ওটা মোটেই অসুবিধাজনক নয়। মোড়ল বলল, সে ব্যবস্থাও করা হয়েছে, তুই গাছে উঠে জঙ্গল থেকে কাঁটা গাছ এনে তলায় রেখে দেব, কাঁটা গাছ দেখলেই বাঘ সেদিকে ঘিঁচবে নি। আয়োজন অবশ্য ভালোই, কিন্তু কোনো কারণে বিপদের সম্মুখীন হলে দ্রুত গাছ থেকে অবতরণ করার পথ বন্ধ। আমি শুধু মোড়লকে জিজ্ঞেস করলাম, যে গাছে মাচা বাঁধা হবে তার চারপাশে অন্য গাছ আছে? মোড়ল মাথা নাড়ল, না না, অন্য কোনো গাছ নাই। আমার এই প্রশ্ন করার উদ্দেশ্য, চিতাটা পাশের কোনো গাছে উঠে আমার ওপর ঝাঁপিয়ে পড়তে পারবে কিনা। যখন মাচার কাছে গিয়ে পৌঁছালাম, তখন দুপুরের রোদ স্তিমিত। এমনিতেই ঘন অরণ্যের মধ্যে সূর্যলোকে প্রবেশ নিষেধ। জনাচারেক লোক অপেক্ষা করছিল। একজনের হাতে দড়িতে বাঁধা ছাগলছানা, সেটার পরিত্রাহী চিৎকারে অরণ্য মুখরিত হচ্ছে। আমি ভেবেছিলাম আমার সঙ্গে কেউ একজন মাচায় থাকবে, কিন্তু কার্যকালে দেখা গেল কেউ থাকতে রাজি নয়। এমনকি মোড়লেরও বাড়িতে নেই অসুখ। তবে যাবার সময় মোড়ল আশ্বাস দিয়ে গেল, আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। ছাগলছানা চিৎকারে আকৃষ্ট হয়ে চিতাটা শীঘ্রই দেখা দেবে। তাছাড়া এই সময়ে বনের জন্তুরা অনেকেই নদীতে জলপান করতে আসে। অতএব গাছে হেলান দিয়ে বন্দুক কোলে নিয়ে চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। রোদের তেজ ম্লান হয়ে এলো। গাছের ছায়া দীর্ঘতর। দু একটা মেটে রঙের খরগোশ ইতস্তত দৌড়দৌড়ি করছে। পাখিরা বাড়িতে ফিরছে। তাদের অপূর্ব কলকাকলিতে অরণ্যের নীরবতা খান খান হয়ে গেল। সন্ধ্যা নামল। ঝোপে ঝোপে জোনাকির ছাদ। দূরে একটা ময়ূরের ডাক শোনা গেল, কিন্তু চিতার দেখা নেই। আরও আশ্চর্য, ছাগলছানা এখন নির্ভয় ঘুমোচ্ছে। কোনো দিক থেকে কোনো উপদ্রব হতে পারে এমন চিন্তা আর তার নেই। কাগজে মোড়া খাবার আর ফ্লাস্ক থেকে একটু জল খেলাম। বুঝতে পারলাম সারাটা রাত এইরকম ত্রিশঙ্কুর মতন কাটাতে হবে।